হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। তো ক্লাস টেনের সব ছোট ছোট স্টুডেন্টস যারা মাধ্যমিক 2027-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই। আজ থেকে শুরু হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের এক নতুন যাত্রা। আজ আমাদের প্রথম ক্লাস, আর আমরা শুরু করছি তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা বা কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় থাকবে বায়ুমণ্ডল ও তার গঠন বা অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস স্ট্রাকচার। তো শুরুতে কিছু কথা বলি। দেখো, তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা বা মাইলস্টোন বলতে যা বোঝায় সেটা ঠিক তোমাদের আগামী বছর অপেক্ষা করছে। আর ঠিক কটা দিন পরেই তোমাদের 1 বছরের সিনিয়র দাদা দিদিদের সেই অগ্নি পরীক্ষা শুরু হতে চলেছে। মনে রাখবে, এর পরের বছর কিন্তু তোমাদেরই পালা। তাই আমি একটা কথাই বলবো, এই বছরটা কোনোভাবে নষ্ট না করে এখন থেকেই মন দিয়ে পড়াশোনা শুরু করো। জানি বাইরে খুব ঠান্ডা, আমিও এখন ভিডিওটা রেকর্ড করার সময় আমার হাত বারবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে, লিখতে অসুবিধা হচ্ছে, হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে, জানি অনেক প্রবলেম হবে। তবে পড়াশোনা থামালে চলবে না, কারণ সময় থেমে থাকবে না। শীত পড়বে, গরম পড়বে, কখনো গরমে পড়তে ইচ্ছা করবে না, কখনো শীতে পড়তে ইচ্ছা করবে না। আসবে, অনেক রকমের সমস্যা দেখা দেবে, কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য শুধুমাত্র একটা ডিজাইরেবল মার্কস বা ভালো রেজাল্ট করা, সত্যি বলতে নয়। তার থেকেও বড় কথা হলো, প্রত্যেকটা সাবজেক্টকে গভীরভাবে বুঝে নিজেকে জীবনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করতে হবে আমাদেরকে। তোমরা যে জিনিসগুলো ক্লাস 9-এ পড়ো, সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সেই জিনিসগুলোই তোমরা কিন্তু আবার সায়েন্সের ক্লাস 11-এ পড়বে। যখন তোমরা ক্লাস 10-এ কিছু পড়ছো, সেগুলোই কিন্তু ডিটেলসে আবার আমাদেরকে ক্লাস 12-এ পড়তে হবে। তাহলে ক্লাস 9, 10 কিন্তু তোমাদের বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। তো যাই হোক, আমাদের ক্লাস 10-এর এই পুরো যাত্রাপথে আমি তোমাদের সাথে থাকবো সারা বছর। আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য পুরো সিলেবাস আমি কভার করব, একদম শুরু থেকে শেষ অবধি। আর সেটা সম্পূর্ণ ফ্রিতে হবে, কোনো পেইড কিছু না। তাই চিন্তার কোনো কারণ নেই। এবার আরেকটা কথা, আসি নোটসের কথায়। ক্লাসের পিডিএফ নোটস আমি অবশ্যই আপলোড করে দেবো, কিন্তু আমার একটা ব্যক্তিগত পরামর্শ বা টিপস থাকবে তোমাদের জন্য। কি? চেষ্টা করবে ভিডিও দেখার সাথে সাথে নিজের হাতে নোটস তৈরি করতে, কারণ নিজের হাতে নোটসটা লিখলে মাথায় সেই পড়াগুলো গেঁথে যায়। এবার সেটা অন্য কোনোভাবে সম্ভব না, যে আমি নোটস দিয়ে দিলাম, তুমি প্রিন্ট আউট করে নিলে, 10 বার মুখস্থ করলে, না, তার থেকে হাতে লেখো। হাতে লিখলে দেখবে জিনিসটা অনেকদিন মাথায় গেঁথে থাকবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তাই না? আসলে কি বলতো, তোমাদের নতুন ক্লাস, নতুন ব্যাচ, সামনের বছর প্রথম তোমাদের জীবনের বড় পরীক্ষা। তাই এই শুরুতে একটু গাইডেন্স বা সঠিক দিশা দেখানোটা একটু দরকার। চলো, এবার সরাসরি বিষয়ে প্রবেশ করা যাক। খাতা পেন নিয়ে তাহলে রেডি হয়ে যাও। শুরু করছি তাহলে আজকে আমাদের টপিক। যে টপিকটা কি বললাম, বায়ুমণ্ডল ও তার গঠন। তা বায়ুমণ্ডল পড়ার আগেই আমরা পড়বো যে পরিবেশ কাকে বলে। তাহলে পরিবেশ কি আগে একটু বুঝে নিই। পরিবেশ হচ্ছে যে, যে কোনো প্রাণী বা উদ্ভিদ তার জীবন চক্রের যে কোনো সময়ে যেসব জীব ও জড় উপাদানগুলি দ্বারা প্রভাবিত হয়। তার মানে আমাদের আশেপাশে যত রকমের জীব পদার্থ বা আমাদের নির্জীব পদার্থ। জীব মানে কি? যাদের মধ্যে প্রাণ রয়েছে, যারা সাড়া প্রদান করতে পারে। ঠিক আছে? আর জড় উপাদান মানে কি? যারা সাড়া প্রদান করতে পারে না, যাদের মধ্যে প্রাণ নেই। তাহলে আমাদের আশেপাশের সমস্ত জীব এবং জড় পদার্থের সমষ্টিই কি আমাদের পরিবেশ। তাহলে জীব এবং জড়ের সমষ্টি হচ্ছে কি আমাদের কাছে পরিবেশ। বোঝা গেল? তাহলে পরিবেশ কেবল আমাদের চারপাশ নয়, এটি সমস্ত সজীব ও নির্জীব উপাদানের এক জটিল আন্তঃসম্পর্ক। এটা আমরা বলতে পারি। বোঝা গেল? এইবার চলে আসি আমাদের পরিবেশের তাহলে উপাদানে। তাহলে পরিবেশের উপাদান ক প্রকার হতে পারে? একটা সজীব উপাদান বা বায়োটিক, মানে যাদের প্রাণ রয়েছে, যেরকম গাছপালা, কীটপতঙ্গ, পশু পাখি। আর একটা হচ্ছে আমাদের জড় উপাদান বা এবায়োটিক, মানে যাদের কোনো প্রাণ নেই, যেরকম কি জলবায়ু। জলবায়ুর কেন প্রাণ নেই কি করে বুঝলাম? তোমার পাশ থেকে বায়ু বয়ে চলছে, সে কি তোমাকে সাড়া দিতে পারে কোনো ভাবে? না। মাটি? না। আলো? না। তাহলে এদের কি কোনো প্রাণ নেই। প্রাণ কারোর আছে কি নেই কি করে বুঝবো? যে সে সাড়া দিতে পারছে কিনা, তার মধ্যে সেনসিটিভিটি বা সংবেদনশীলতা আছে কিনা, যে কোনো একটা উদ্দীপকের প্রভাবে বা বাহ্যিক কোনো পরিবর্তনের প্রভাবে সে কি সাড়া দিতে পারছে। যদি সাড়া দিতে পারে তার মানে সে জীব, আর যদি সাড়া দিতে না পারে তাহলে সে কি? নির্জীব। জীব ক প্রকার? জীব দু প্রকার, একটা আমাদের উদ্ভিদ এবং একটা প্রাণী, যেগুলো কি আমরা বায়োলজিতে ডিটেলসে পড়বো। এখন কি পড়ছি? ভৌত বিজ্ঞান। ঠিক আছে? তাহলে এবার চলে আসি আমাদের বায়ুমণ্ডল। এবার বায়ুমণ্ডল জিনিসটা কি? সবার প্রথমে আমি একটা কথা বলে দিতে চাই, যেটা তোমাদের ক্লাস 10-এ খুব হবে। ক্লাস 10-এ বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস থাকবে, যে আমি 3টে বই কিনে নিয়েছি, 4টে বই কিনে নিয়েছি। একটা বইতে লেখা আছে 1600 কিলোমিটার উচ্চতা। একটা বইতে লেখা আছে 3000 কিলোমিটার উচ্চতা। আমি ইন্টারনেটে সার্চ করলে দেখছি 2000 কিলোমিটার। আবার এখানে লেখা আছে 10,000 কিলোমিটার। এই দাদাটা তো খুব নতুন। দাদাটা ইউটিউবে সবে সবে এসছে। পড়াচ্ছি আমি, এটা আমার 4th ইয়ার ক্লাস 10 পড়ানোর জন্য। বাট ইউটিউবে আমি নতুন। তো মনে হচ্ছে যে দাদা সব ভুলভাল পড়িয়ে দিচ্ছে হয়তো। এখানে আমার বইতে লেখা আছে 1600 কিলোমিটার, এখানে লেখা আছে 2000 কিলোমিটার। না। ব্যাপারটা কি বলতো? এই যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল মানে আমি কি পড়বো? যে পৃথিবীর বাইরের বিভিন্ন বায়ুর স্তর।
তো তুমি একটা কথা কল্পনা করো যে ভারত এবং পাকিস্তানের মাঝখানে বাউন্ডারি রয়েছে, সেখানে আমাদের ভারতের যে বিএসএফ বা পাকিস্তানের যে আর্মি, তারা নির্দিষ্ট একটা বর্ডার তৈরি করে রেখেছে, যেই বর্ডারের ওপারের অংশ পাকিস্তানের, এপারের অংশ ভারতের। তোমার কি মনে হয় যে পৃথিবীর বাইরে যে বায়ুমণ্ডল, যেখানে আমাদের গ্যাসের স্তর, আমরা পড়বো যে বায়ুমণ্ডল হচ্ছে আমাদের গ্যাসের স্তর যেটা পৃথিবীকে আবরণ করে রেখেছে, সেখানে এরকম কোনো বেড়া দিয়ে বা কোনো তার দিয়ে কোনোভাবে একটা অংশ করা রয়েছে, একটা বর্ডার তৈরি করা রয়েছে? নিশ্চয়ই না। তার মানে এটা আমাদের একটা ধারণা বা আমরা একটা আনুমানিক স্তর গঠন করছি এখানে, যে এখান থেকে এখান অবধি হয়তো একটা স্তর রয়েছে। কিসের ভিত্তিতে সেগুলো পড়বো আমরা, যে কি কি ভিত্তিতে আমরা সেই ভাগগুলো করছি, সব আসবো। কিন্তু আমি এইটুকুই বলতে চাই যে এটা কি কোনো নির্দিষ্ট বলা যাবে যে আমি একদম পুরো 15 কিলোমিটারের ফিতে দিয়ে মাপলাম আর 15 কিলোমিটারেই গিয়ে পাবো? না, কোনো কিন্তু ক্লিয়ার কাট বাউন্ডারিজ নেই। একটা স্তরের পর অন্য স্তর চালু হয়, সেটাকে আমরা একটা আনুমানিক মান দিয়ে ডিফাইন করি। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের বই সবসময় আপডেট হয় না নতুন ডেটা দিয়ে। আমি লাস্ট যেটা জানি, যেটা নাসাতে, নাসা আমরা জানি যে নাসা আমাদের স্পেস অর্গানাইজেশন, ইউনাইটেড স্টেটসের, যেটা আমাদের পৃথিবীর সব থেকে বড় স্পেস অর্গানাইজেশন। তো তাদের 2024 সালের রিপোর্ট, সেখানে কিন্তু অলরেডি আপডেট করা আছে যে আমাদের শেষ স্তর এক্সোস্ফিয়ার, নট ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার কিন্তু আমাদের ছায়ার যে টেক্সট বুক, তাতে উল্লেখ করা নেই, এবং নাসার যে ক্লাসিফিকেশন তাতেও কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার উল্লেখ করা নেই। যখন আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে পড়ি, কেউ যদি পড়তে চাও উল্লেখ করো, কোনো ব্যাপার নেই, কেউ ভুল পড়াচ্ছে না, কিন্তু না করলেও চলবে আমাদের, ঠিক আছে? আমাদের টেক্সট বুকেও দেওয়া নেই, তাই আমাদের কোনো চিন্তা নেই। ম্যাগনেটোস্ফিয়ার থেকে মাধ্যমিকে প্রশ্ন আসবে না তোমাদের, ঠিক আছে? যদি ভূগোলে তোমাদের থাকে ম্যাগনেটোস্ফিয়ার, পড়ে নেবে, ওখানে আসবে, এখানে আসবে না, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে মানগুলো, এই মানগুলো এক এক বইতে এক এক রকম থাকতে পারে, হালকা পাতলা চেঞ্জ থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই চেঞ্জ পেতে পারো, কোনো অসুবিধা নেই। যে মানগুলো কন্ট্রোভার্সিয়াল হবে সেই মানগুলোর থেকে প্রশ্ন কিন্তু আসে না। যেরকম যে আমাদের এক্সোস্ফিয়ারের শেষ মান কত, এরকম কোনো প্রশ্ন কখনো আসবে না, কারণ ওটা কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে? কিরকম আসতে পারে, ট্রোপোস্ফিয়ারের বিস্তার কত, কারণ ওটা প্রায় প্রায় সেম হবে। দেখবে একটা বইতে 15 কিলোমিটার দেওয়া আছে, কোথাও হয়তো 12 কিলোমিটার দেওয়া আছে, মানে কাছাকাছি একটা মান থাকবে, ঠিক আছে? তুমি যদি 12 কিলোমিটারের জায়গায় 13 কিলোমিটার লেখো না, কেউ কাটতে পারবে না, ঠিক আছে? কারণ ওই মানটা তো স্পেসিফিক না, যে ওখানে আমি একটা বর্ডার করে দিয়ে এসেছি 12 কিলোমিটার একদম গুনে গুনে, না, এরকম হবে না। বোঝা গেল? তাহলে মান নিয়ে কিন্তু বেশি মাতামাতি করবে না যে এই বইতে এটা আছে, ওই বইতে এটা আছে, ঠিক আছে? কাছাকাছি একটা মান তুমি আইডিয়াল ভেবে পড়ে নেবে, যে কোনো একটা বই ফলো করো, দ্যাটস ইট, ঠিক আছে? আর কোনো টিচারের সাথে কোনো টিচারের কম্পারিজন করবে না যে ওই টিচার এটা দিয়েছে, এই টিচার এটা দিয়েছে। সবাই ঠিক পড়াচ্ছে, তারা নির্দিষ্ট কোনো একটা বইকে রেফারেন্স করে সেই মানটা তোমাদেরকে দিচ্ছে। এই মানগুলো কিন্তু প্রত্যেকটা বই টু বই বা টিচার টু টিচার একটু একটু করে ভ্যারি করতে পারে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক এত কথা না বলে। তো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কি? আমাদের যে পৃথিবী, পৃথিবীকে ঘিরে না, পৃথিবীর কাছে কি আছে? পৃথিবীর কাছে আছে আমাদের মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল কি? এই যে আমরা পৃথিবী, পৃথিবী তো গোল। আমি একটু দেখাই, একটা ছবি দেখাই। পৃথিবী তো আমাদের গোল, তাই তো? তার মানে পৃথিবীর যে এই ওপরের অংশ, এখানেও আমাদের কি আছে? এখানেও আমাদের বাড়ি ঘর দুয়ার রয়েছে। আবার এই যে নিচের অংশ, এখানেও বাড়ি ঘর দুয়ার রয়েছে। তাহলে এই নিচের বাড়ি ঘর দুয়ার গুলো পড়ে যাচ্ছে না কেন নিচে? এই তো নিচে রয়েছে। ওপরের গুলো তাও ভাবলাম, আবার এগুলো এরকম এরকম সরে পড়ে যাচ্ছে না কেন? পড়ে যাওয়ার কথা। কারণ প্রত্যেককে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। তাহলে এই বাড়িগুলোকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, কেন্দ্রটা ঠিক এখানে। এই বাড়িগুলোকে টানছে কি কেন্দ্রের দিকে, আবার এই গাছগুলোকেও কি কেন্দ্রের দিকে টানছে, এই যে সাইকেল চালাচ্ছে তাকেও কেন্দ্রের দিকে টানছে, এদেরকেও কেন্দ্রের দিকে টানছে। তাহলে প্রত্যেককে কেন্দ্রের দিকে কি পৃথিবী আকর্ষণ করে, এই আকর্ষণ করার ক্ষমতাকে আমরা কি বলি? অভিকর্ষজ বল। তাহলে পৃথিবী যে নিজের দিকে প্রত্যেককে টানতে পারে, এই টানার ক্ষমতাকে আমরা কি বলি? অভিকর্ষজ বল। এই অভিকর্ষজ বলের কারণে পৃথিবীর চারিপাশের যে গ্যাসীয় পদার্থগুলো, তাদেরকেও সে আকর্ষণ করে। তাহলে তারা কি হয়? বলয়াকারে পৃথিবীর চারিদিকে একটা স্তর তৈরি করে। একেই আমরা কি বলি? একেই আমরা বলি যে পৃথিবীর বাইরের এই গ্যাসীয় আবরণ বা গ্যাস চাদরের মতো আস্তরণ, তাকেই আমরা বলি বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। তার বিভিন্ন স্তর আছে, যে স্তরগুলো আমরা এক এক করে পড়বো। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু আমাদের বায়ুমণ্ডল। এবার এই বায়ুমণ্ডলের আনুমানিক উচ্চতা কত ধরি আমরা? আমরা ধরি যে আমাদের বায়ুমণ্ডল প্রায় ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা অবধি বলয়াকারে বিস্তৃত। ঠিক আছে? বলয়াকার মানে কি? পৃথিবী তো আমাদের জিওড আকৃতির বা গোল আকৃতির, ঠিক আছে? জিওডটা বলা বেশি স্পেসিফিক, বাট আমরা গোল ধরি ইন জেনারেল, ঠিক আছে? তাহলে তাকে ঘিরে রয়েছে, তো তার মানে কি তাকে ঘিরে একটা বলয় আকারে রয়েছে, ঠিক আছে? বিভিন্ন, এই যে এক্ষুনি দেখালাম না ছবিতে, ছবিতে কেমন দেখালাম? একটা রিং এর মতো না? এই যে আমাদের পৃথিবী, পৃথিবীর বাইরে এটা প্রথম রিং, দ্বিতীয় রিং স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় রিং মেসোস্ফিয়ার। তাহলে এরকম কি এক একটা রিং রিং শেপে রয়েছে, ঠিক আছে? তাই আমরা কি বলছি বাংলায়? বাংলায় বলছি বলয়াকারে রয়েছে।
ঠিক আছে? তাহলে একেই আমরা কি বলছি? বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। এবার বায়ুমণ্ডলে কি আছে? বায়ুমণ্ডলে রয়েছে গ্যাস। তাহলে এখানে একটা হিউজ পরিমাণের গ্যাস রয়েছে। তাহলে সেই গ্যাসের তো নিশ্চয়ই একটা ভর হবে। সেই ভরটা কত? ভরটা হচ্ছে আমাদের 5.5 ইন্টু 10^15 টন। মানে এতটা ভর রয়েছে। তাহলে আমাদের ওপর প্রেশার কেন ফিল হচ্ছে না? এটাই কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। যারা জানো তারা কমেন্ট বক্সে লিখবে, আর বাকিদেরকে আমি নেক্সট ক্লাসে বলবো। ততক্ষণ তোমরা ভাবার চেষ্টা করো যে কেন আমরা চাপ বা প্রেশারটা ফিল করছি না এতটা ভর আমাদের মাথার উপর থাকা সত্ত্বেও। ঠিক আছে? হিন্টস দিলাম যে আমরাও কিছু একটা করি। ঠিক আছে? আচ্ছা, কিছু করি বলতে চেয়ে করি না, আমাদের শরীরের ভিতর থেকেই হয় সেটা। এটুকুও হিন্টস দিলাম। আচ্ছা, তাহলে এবার আমাদের বায়ুমণ্ডলের মূল উপাদান কি? বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকবে, যেরকম কি আমাদের নাইট্রোজেন সব থেকে বেশি থাকে। তারপর থাকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, ওজোন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি সকল কি আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত থাকে। ঠিক আছে? তাহলে বায়ুমণ্ডলে সব থেকে বেশি কে থাকে? এটা কিন্তু কোয়েশ্চেনে আসতে পারে। তাহলে বায়ুমণ্ডলে সব থেকে বেশি প্রায় 78% থাকে কিন্তু আমাদের নাইট্রোজেন বা N2। তারপর কে থাকে? তারপর থাকে আমাদের অক্সিজেন, যেটা প্রায় 21%-এর কাছাকাছি থাকে। ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে আমাদের মুখ্য দুটি গ্যাস, যেগুলো কিন্তু পৃথিবীর যে বায়ুমণ্ডল তাতে অধিক পরিমাণে থাকে। সব থেকে বেশি কে থাকে? নাইট্রোজেন প্রায় 78%। তারপর কে থাকে? অক্সিজেন প্রায় 21%। বাদ বাকিগুলোর পার্সেন্টেজ আমাদের জানা দরকার নেই, বা এগুলোরও পার্সেন্টেজ বেশি আসে না, তবুও মনে রেখে দিও। ঠিক আছে? ওকে। এবার আমরা দেখবো যে বায়ুমণ্ডলের ভূমিকা কি। তাহলে বায়ুমণ্ডল পৃথিবীর বাইরে থেকে কি বা কাজটা করছে? তো বায়ুমণ্ডল কাকে ঘিরে রয়েছে? পৃথিবীকে ঘিরে। তাহলে যখন কাউকে ঘিরে অন্য কেউ থাকে, তাহলে সে কি করে মেইনলি? তাকে প্রোটেকশন দেয় বা রক্ষা দেয়। তাই বায়ুমণ্ডল পৃথিবীর বাইরে একটা ছাতার মতো বা চাদরের মতো আস্তরণ হিসেবে কাজ করছে, যেটা কিন্তু বাইরে থেকে আগত রশ্মিকে পৃথিবীতে পড়তে বাধা প্রদান করছে বা ফিল্টার আউট করে দিচ্ছে। তাছাড়া আমরা প্রায়ই শুনি 26 মে তো দুনিয়া খতম হ্যাঁ, কিন্তু খতম হচ্ছে না কেন? কারণ বাইরের থেকে অনেক উল্কাপিণ্ড ছুটে আসে আমাদের পৃথিবীর দিকে। কিন্তু আমাদের পৃথিবীর বাইরে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলে আসলে ওই উল্কাপিণ্ডগুলো ছাই হয়ে পৃথিবীতে পড়ে, বা অনেক সময় পৃথিবীর ভূপৃষ্ঠ অব্দি এসেও পৌঁছায় না। কেন? কারণ ওই যে বায়ুমণ্ডলগুলো তারা এমন একটা রক্ষা কবচ হিসেবে কাজ করছে, যে ওদের সাথে সংঘাতে সেই উল্কাপিণ্ডটা ক্ষয় হয়ে যায়, পৃথিবী অব্দি আর পৌঁছতে পারে না। ঠিক আছে? তাই জন্য কিন্তু আমাদের পৃথিবী কোনোদিন ধ্বংস হচ্ছে না। আর না হলে বাইরে থেকে কোনো একটা অ্যাস্টেরয়েড আসতো এবং পৃথিবীতে এসে পড়লে কি পৃথিবীতে আমাদের মানে পৃথিবী তাহলে ধ্বংস হয়ে যেতে পারতো। যদি তার সাইজটা বড় হতো। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু করছে আমাদের বায়ুমণ্ডল। এছাড়া উষ্ণতা নিয়ন্ত্রণ। বায়ুমণ্ডল পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করে, যা জীবজগৎ টিকে থাকার জন্য অপরিহার্য। এটি গ্রিনহাউস গ্যাসের মাধ্যমে পৃথিবীতে অতিরিক্ত ঠান্ডা হওয়ার থেকে রক্ষা করে। এটাও একটা জিনিস যে আমাদের যখন পৃথিবীতে আমাদের বিভিন্ন কসমিক এনার্জি আসে, ঠিক আছে? কসমিক এনার্জি আসলে কি হয়? আমাদের বিভিন্ন গ্রিন হাউস গ্যাস রয়েছে এই বায়ুমণ্ডলের স্তরে। এবার এই গ্রিন হাউস গ্যাসগুলো কি করে? বাইরে থেকে আগত অবলোহিত যে রশ্মি, সেই রশ্মিকে শোষণ করে নেয়। শোষণ করলে কি হবে? পৃথিবীর তাপমাত্রা তাদের বেশি হবে। যদি শোষণ না করতে পারতো আর পুরো কসমিক এনার্জি গুলো রিফ্লেক্ট করে যেত, প্রতিফলিত হয়ে যেত, তাহলে কি হলো? পৃথিবীতে কোনো আমাদের তাপমাত্রাই থাকতো না। তাহলে কি হতো? পৃথিবীর তাপমাত্রা এত কমে যেত যে জীবকুল কিন্তু তাহলে টিকতে পারতো না। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু বায়ুমণ্ডল আমাদের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। এটা সম্পর্কে আমরা আরো ডিটেলসে পড়বো। গ্রিন হাউস গ্যাস আমরা পরবর্তী লেকচারে আসবো। ঠিক আছে? খুবই ডিটেলসে পড়তে হবে। ওকে। এবার রক্ষা কবচ হিসেবে কি বলবো? যে বায়ুমণ্ডল মহাশূন্য বা সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এবং উল্কাপাতের হাত থেকে জীবজগৎকে রক্ষা করে, যেটা আমি এক্সপ্লেন করেছিলাম একটু আগে। ঠিক আছে? তাহলে এবার আমরা একটু ছবিটা দেখে নিই। ছবি তো আগেও একবার দেখিয়েছি, এখনো একবার দেখিয়ে দিচ্ছি। যে আমাদের পৃথিবী, পৃথিবীর বাইরে আমাদের প্রথম স্তর, এই যে প্রথম একটা বলয়, পৃথিবীর বাইরে একদম প্রথম একটা বলয়, সেই বলয়টার নাম হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের পরে আমাদের দ্বিতীয় বলয়, দ্বিতীয় বলয়টা কি? দ্বিতীয় বলয়টা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের বাইরে কে আছে? আমাদের তৃতীয় বলয় মেসোস্ফিয়ার, তারপর আমাদের থার্মোস্ফিয়ার, তারপর আমাদের এক্সোস্ফিয়ার। তাহলে মোট আমরা কটা ভাগ পড়বো? মোট আমরা 5টা ভাগ পড়বো। ঠিক আছে? এবার কাউকে যখন আমরা ভাগ করি না, তখন তার কিছু কিছু ভিত্তি থাকে। যেরকম আমরা ধরি যে আমি তোমার স্কুলে গেছি, স্কুলে গিয়ে আমি তোমাদেরকে ভাগ করতে চাইছি দুটো আলাদা আলাদা ভাগে। কি কি করতে পারি? প্রথমে আমি বললাম যে ধরে নাও তোমাদের কোয়েট স্কুল, একদিকে সব ছেলেরা চলে যাও, একদিকে সব মেয়েরা চলে যাও। তার মানে এখন আমার ভাগ করার বা শ্রেণী বিভাগ করার ভিত্তি কি? তাদের লিঙ্গ বা তাদের জেন্ডার। তাহলে যারা ছেলে তারা একদিকে গেল, যারা মেয়ে তারা একদিকে গেল। এটা একটা ভিত্তি দাঁড়ালো। আবার আমি বললাম যারা 50% এর ওপরে মার্কস পেয়েছে তাদেরকে একদিকে দাঁড় করালাম,
আর যারা 50% কম মার্কস পেয়েছে তাদেরকে একদিকে দাঁড় করালাম। তাহলে এবার ভিত্তিটা কি? এবার ভিত্তি হচ্ছে যে তাদের নম্বর কতটা এসছে। তাহলে ভিত্তি যদি বদলে যায় তাহলে তাদের শ্রেণীবিভাগটাও বদলে যাবে। কারণ যখন আমি ভিত্তিটা বদলে দেবো নিশ্চয়ই ওই যে ভাগাভাগিগুলো হয়েছে তাদের মধ্যেকার এলিমেন্টস গুলো আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক তো? তাহলে এরকমই আমাকে ডিপেন্ড করতে হবে যে আমি বায়ুমণ্ডলকে কোন ভিত্তিতে ভাগ করছি। তাহলে প্রথম ভিত্তি আমি বলছি রাসায়নিক গঠন। তাহলে আমি যদি রাসায়নিক গঠনের ভিত্তিতে ভাগ করি তাহলে বায়ুমণ্ডল ২ প্রকার। কি, কি? একটা হচ্ছে হোমোস্ফিয়ার। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে সম। তার মানে এখানে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত প্রায় একই থাকবে। তাই এর নাম কি? সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। ব্যাস এটুকুই। আর দ্বিতীয়টাকে আমি কি বলবো? হেটারোস্ফিয়ার। হেটারো মানে কি? বিষম অর্থাৎ মিল নেই। তার মানে এই স্তরে যে মানে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলো তাদের কিন্তু যে ঘনত্ব সেই ঘনত্বের মধ্যে কোনো সিমিলারিটি নেই। তাদের এক একটা স্তরে এক এক রকমের ঘনত্ব পাওয়া যাবে এক একটা গ্যাসের। ঠিক আছে? তাহলে এইবার প্রশ্নটা হচ্ছে যে হোমোস্ফিয়ার কতটা বিস্তৃতি? ও কিন্তু ভূপৃষ্ঠ থেকে প্রায় 85 কিলোমিটার অব্দি বিস্তৃত। এবং আমাদের বিষমমণ্ডল সে 85 কিলোমিটার থেকে বাকি অব্দি মানে প্রায় 10,000 কিলোমিটার অব্দি বিস্তৃত। তাহলে এর মধ্যে কে কে পড়ছে? এর মধ্যে কিন্তু আমাদের সমমণ্ডলে পড়ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই তিনটে স্তর। প্রথম তিনটে স্তর প্রথমে কি ছিল আমাদের ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার। তাহলে এই তিনজন কার আন্ডারে পড়ছে? এই তিনজন কিন্তু আমাদের পড়ছে আমাদের সমমণ্ডলে। এবং হেটেরোস্ফিয়ারের মধ্যে কে পড়ছে? থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের ডিভিশন। তার মানে শেষের দুটো আমাদের বিষমমণ্ডল এবং প্রথম তিনটে আমাদের সমমণ্ডল। ঠিক আছে? এবার বৈশিষ্ট্য পড়ে নেওয়া যাক। যে সমমণ্ডলে বলবো এই স্তরে বায়ুর রাসায়নিক গঠন ও গ্যাসীয় উপাদানগুলির অনুপাত প্রায় একই থাকে বা সমান থাকে। এবং হেটেরোমণ্ডলে আমি তাহলে কি বলবো? যে এই স্তরে বায়ুর উপাদানগুলির অনুপাত একই রকম থাকে না। গ্যাসগুলো তাদের ঘনত্ব অনুযায়ী স্তরে স্তরে অবস্থান করে। তাহলে এই হেটেরোমণ্ডলে গ্যাসগুলো কিভাবে স্তরে স্তরে অবস্থান করে সেটা একবার দেখে নেওয়া যাক। তাহলে এই যে হেটেরোস্ফিয়ার সেই হেটেরোস্ফিয়ার কি হয়? ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেককে তো পৃথিবী নিজের দিকে টানছে। তাহলে একটা কথা মাথায় রাখবে, পৃথিবী তাকে বেশি ভালোবাসে যার ভর বেশি। তাহলে ভারী বস্তুকে পৃথিবী বেশি ভালোবাসে। কেন? কারণ আমাদের যে পৃথিবীর অভিকর্ষজ বল তার মানটা কিন্তু আমাদের কি হয়? আমাদের যে গ্র্যাভিটি সেই গ্র্যাভিটির মান হয় m ইনটু g। তাহলে m মানে কি? m মানে হচ্ছে আমাদের ভর। তাহলে আমাদের যদি ভর বৃদ্ধি পায় তাহলে আমাদের গ্র্যাভিটির পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে? জি আমাদের একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা কনস্ট্যান্ট কনসিডার করি, সেটাও ভ্যারিয়েবল হয়। বাট মোর ওভার আমাদের কনস্ট্যান্ট ধরি ওটাকে আমরা। ঠিক আছে? এটা সম্পর্কে তোমরা 11 এ পড়বে। 11 এ গ্র্যাভিটেশন আছে, হ্যাঁ 11 এ পড়বে। ঠিক আছে? তো বাদ দাও ওটার কথা। আপাতত তোমাদের জন্য জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার যেটা তোমাদের কনস্ট্যান্ট ধরবে। অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? তাহলে আমাদের যদি ভর বৃদ্ধি পায় তাহলে কি হবে? আমাদের গ্র্যাভিটি বৃদ্ধি পাবে। তাই আমি কি বললাম? যে, যে যত ভারী পৃথিবী তাকে তত ভালোবাসে। ঠিক আছে? তাহলে আমাদের যে নাইট্রোজেন গ্যাস না? সেই নাইট্রোজেনের ভর সবথেকে বেশি। তাহলে নাইট্রোজেন কি হবে? সবথেকে নিচে থাকবে। তারপর অক্সিজেনের ভর। তাহলে কি? অক্সিজেন তারপরে থাকবে। তারপর হিলিয়াম। তাই তারপর হিলিয়াম থাকছে। আর হাইড্রোজেন সবথেকে হালকা। তাই হাইড্রোজেন কি? সবার উপরে থাকছে। কারণ যে ভারী তাকে পৃথিবী বেশি ভালোবাসছে তাহলে সে সবার নিচে পৃথিবীর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের যে বিষম মণ্ডল সেখানে সবার নিচে কে থাকবে? সবার নিচে থাকবে আমাদের নাইট্রোজেন। কেন? কারণ সে সবথেকে ভারী। তাই পৃথিবী নিচের দিকে টানছে। তারপর অক্সিজেন কারণ সে কিন্তু আমাদের নাইট্রোজেনের থেকে কম ভারী। ঠিক আছে? কিন্তু এই যে অক্সিজেন স্তর এখানে কিন্তু আমাদের অক্সিজেনটা অণু অবস্থায় থাকে না। এখানে কিন্তু আমাদের পারমাণবিক অক্সিজেন অবস্থায় এরা উপস্থিত থাকে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি কিন্তু এখানে একটা স্টার মেরে দিলাম। এরপরে কে থাকছে? এরপরে থাকছে আমাদের হিলিয়াম। হিলিয়ামও হালকা গ্যাস। কিন্তু আমাদের হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে সবথেকে হালকা। তাই হাইড্রোজেন কিন্তু সবার উপরে থাকবে। তাহলে ওই যে বিষম মণ্ডল যেটা কিন্তু আমাদের কোথায় ছিল? যেটা ছিল আমাদের 85 থেকে 1000 কিলোমিটার অব্দি। তাহলে ওই 85 থেকে 1000 কিলোমিটার অব্দির যে স্তর সেখানে সবার নিচে থাকবে আমাদের নাইট্রোজেনের স্তর, তারপর আসবে আমাদের অক্সিজেনের স্তর, তারপর আসবে আমাদের হিলিয়ামের স্তর, তারপর আসবে আমাদের হাইড্রোজেনের স্তর। তাহলে সবথেকে ওপরের দিকে কোন গ্যাসের আধিক্য পাবো আমরা? হাইড্রোজেনের আধিক্য পাবো। বোঝা গেল? তাহলে এই অবধি হলো কিন্তু আমাদের রাসায়নিক গঠনের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। এবার চলে আসবো আমরা উচ্চতা ও চাপের ভিত্তিতে শ্রেণীবিভাগ। তাহলে উচ্চতা এবং চাপের ভিত্তিতে এবার আমরা কোনটা করব? যেটা আমরা দেখেছিলাম। কি, কি? যে প্রথমে আমাদের ট্রোপোস্ফিয়ার, তারপর আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর আমাদের মেসোস্ফিয়ার, তারপর আমাদের থার্মোস্ফিয়ার, তারপর আমাদের এক্সোস্ফিয়ার। এইবার আমরা একটা কথা বলছি, আমি এখানেই আঁকছি। কি? আমাদের যে ভূপৃষ্ঠ, এখান দিয়ে যদি আমি ভূপৃষ্ঠ ধরি তাহলে এটা আমাদের 0 কিলোমিটার। এখান দিয়ে যদি ধরি তাহলে এটা আমাদের 0 কিলোমিটার। মানে আমি যেখান থেকেই ধরবো ভূপৃষ্ঠকে আমরা 0 কিলোমিটার কল্পনা করব। ঠিক আছে? তাহলে এই 0 কিলোমিটার থেকে অলমোস্ট 12 কিলোমিটার অব্দি কিন্তু আমাদের রয়েছে কি? 12 কিলোমিটার অব্দি রয়েছে আমাদের ট্রোপোস্ফিয়ার। 12 কিলোমিটারের পর আমি যদি ভূপৃষ্ঠ থেকে
চলে যাই আমাদের 45 কিলোমিটার। সবই কিন্তু রাফ ভ্যালু একটা, ঠিক আছে? কোথাও 50 দেওয়া থাকতে পারে, কোথাও 55 দেওয়া থাকতে পারে। ঝগড়া করতে হবে না এগুলো নিয়ে, ঠিক আছে? তাহলে আমি ভূপৃষ্ঠ থেকে যদি 45 কিলোমিটার অব্দি মাপি, তাহলে এই 12 পর থেকে 45 অব্দি সেখানে কি থাকে? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থাকে। আবার আমি যদি ভূপৃষ্ঠ থেকে আমি 85 কিলোমিটার অব্দি মাপি, ঠিক আছে? কোথাও 90 দেওয়া থাকতে পারে, কোথাও আমাদের 95 দেওয়া থাকতে পারে। ঝগড়া করার দরকার নেই। আমি বলছি 85 কিলোমিটার। তাহলে আমি যদি ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার অব্দি মাপি, তাহলে এই অব্দি আমাদের এই যে 45 এর পর 45 থেকে 85 কিলোমিটার এই অংশটার মধ্যে কে থাকে? আমাদের মেসোস্ফিয়ার। ঠিক আছে? আবার আমি যদি ভূপৃষ্ঠ থেকে আমি ঠিক চলে যাই 500 কিলোমিটার অব্দি। আমি ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার অব্দি চলে গেলাম। তার মানে 85 কিলোমিটার অব্দি তো আমাদের মেসোস্ফিয়ার ছিল। তাহলে 85 র পর থেকে 500 কিলোমিটারের আগে অব্দি এইটুকু অংশ কি আমাদের? এইটুকু অংশ কিন্তু আমাদের এই যে থার্মোস্ফিয়ার। ঠিক আছে? আবার আমি যদি ভূপৃষ্ঠ থেকে প্রায় চলে যাই আমাদের একদম শেষ মাথায়, যেটা কিন্তু আমাদের প্রায় 10,000 কিলোমিটার, তাহলে এই যে 500 কিলোমিটার অব্দি তো আমাদের থার্মোস্ফিয়ার ছিল। 500 র পর আমাদের পুরো 10,000 অব্দি এই পুরো স্তরটা কিন্তু আমাদের এক্সোস্ফিয়ার। তার মানে আমাদের শেষ বায়ুমণ্ডলের স্তরটা কি? সেটা হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু সেগুলোই ছক করে লেখা আছে। আমাদের ক্ষুব্ধমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার, কেন ক্ষুব্ধমণ্ডল বলা হবে, কেন শান্তমণ্ডল বলা হবে, সব এক্সপ্লেন করা হবে। কোনো প্যানিক করার দরকার নেই। ঠিক আছে? তাহলে ট্রোপোস্ফিয়ার আমি কি বলতে পারি? 0 থেকে 12 কিলোমিটার, অথবা 0 আমি কাকে ধরছি? ভূপৃষ্ঠকে ধরছি। তাহলে ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার অব্দি। ঠিক আছে? এখানে উপস্থিত গ্যাস কোনগুলো? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? কোথায় কোন গ্যাসগুলো বেশি উপস্থিত? তাহলে এখানে কিন্তু আমাদের নাইট্রোজেন পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, জল পাওয়া যায়। জল বলতে, জল মানে আমাদের জলীয় বাষ্পের কথা বলা হচ্ছে। H2O মানে কি? জল। জল কি গ্যাস? না, জলীয় বাষ্পের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে? এবং আমাদের ট্রোপোস্ফিয়ারে কিন্তু উষ্ণতার পরিবর্তন হ্রাস পায়। মানে যত আমি ওপরের দিকে উঠবো, মানে উচ্চতা বৃদ্ধি পাবে, তত কিন্তু আমাদের উষ্ণতা হ্রাস পাবে। এই ছকটা তোমাদের একটু পরে কাজে লাগবে। এক্ষুনি বুঝতে পারবে না, একটু পরে বুঝতে পারবে ভালো করে। ঠিক আছে? তো আমি এই পার্টটা স্কিপ করছি, উষ্ণতা পরিবর্তনের পার্টটা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের শান্ত মণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে সেটা কত? সেটা ওই যে বললাম 12 থেকে 45 কিলোমিটার অব্দি। তাহলে ওখানে কি পাওয়া যায়? ওখানে কিন্তু আমাদের ওজোনোস্ফিয়ার পাওয়া যায় বা ওজোন স্তর পাওয়া যায়। তাহলে সব থেকে বেশি কে থাকে? আমাদের ওজোন গ্যাস থাকে। তাছাড়া আমাদের নাইট্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। মেসোস্ফিয়ার কি? মেসোস্ফিয়ার আমাদের 45 থেকে 85 কিলোমিটার অব্দি। সেখানে আমাদের নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, NO প্লাস থাকে। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। থার্মোস্ফিয়ার কি? থার্মোস্ফিয়ার আমাদের 85 থেকে 500 কিলোমিটার অব্দি। তাহলে ওখানে O প্লাস, NO প্লাস এগুলো থাকে। আয়নিত অবস্থায় থাকে। কেন থাকে? সব আসবো, এক্সপ্লেন করবো। ঠিক আছে? কসমিক এনার্জির জন্য এসে ভেঙে যায় ওগুলো আয়নে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কি? গ্রেটার দেন 500 কিলোমিটার, মানে 500 কিলোমিটারের পর থেকে। অর্থাৎ আমরা রাফলি বলতে পারি যে 500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার অব্দি আমাদের কি? এক্সোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার আমরা উল্লেখ করছি না। কেউ যদি করে, ঠিক আছে, ফাইন। তাই নিয়ে ঝগড়া করতে হবে না। সবাই ঠিক সবার দিক থেকে। ঠিক আছে? এক এক বইতে এক এক রকম ভাবে ভাগগুলো করা হয়েছে। ম্যাগনেটোস্ফিয়ার আমরা যদি না পড়ি, তাহলে আমাদের নাম্বার কাটা যাবে না। আর আমাদের না পড়লেও চলে যাবে, তাই পড়ার দরকার নেই ভৌত বিজ্ঞানে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা এক এক করে স্তরগুলো সম্পর্কে ডিটেলসে পড়বো। প্রথম স্তর আমাদেরকে বলছে ট্রোপোস্ফিয়ার। এবার এই যে ট্রোপো, ট্রোপো কথার অর্থ কি? ট্রোপো কথার অর্থ হচ্ছে মেশানো বা অশান্ত। ট্রোপো কথার অর্থ হচ্ছে মেশানো বা অশান্ত। এবং স্ফিয়ার কথার অর্থ কি? স্ফিয়ার কথার অর্থ হচ্ছে আমাদের মণ্ডল। তার মানে একে আমরা কি বলবো? একে আমরা বলবো অশান্ত মণ্ডল বা ক্ষুব্ধ মণ্ডল। ঠিক আছে? তাহলে ক্ষুব্ধ মণ্ডল বা অশান্ত মণ্ডল। ওকে? তাহলে একে কেন বলছি এবার ক্ষুব্ধ মণ্ডল সেটা বুঝে নেওয়া যাক। কারণ এইখানেই কিন্তু আমাদের মেঘ, ঝড় বৃষ্টি, বজ্রপাত সমস্ত কিছু হয়। তাহলে এখানে আমি কি বলবো একে? একে বলবো আমাদের ক্ষুব্ধ মণ্ডল। ঠিক আছে? ওকে। এবার এটা কি হয়? এটা আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন স্তর 12 কিলোমিটার অব্দি। এটা তো কমন সেন্স। এবার এখানে একটা ভাইটাল পয়েন্ট। কি ভাইটাল পয়েন্ট? যে বায়ুমণ্ডলের ভরের প্রায় 75% এই স্তরেই থাকে। কেন? ওই যে আমি বললাম যে যে বস্তু যত ভারী পৃথিবী তাকে তত ভালোবাসে। আর পৃথিবী তো সবাইকে নিজের দিকেই টানতে চায়। তাহলে যতটা আমাদের গ্যাস আছে না, সেই গ্যাসের কিন্তু 75% ভর সেটা কিন্তু পৃথিবী নিজের দিকেই টেনে আনে। তাহলে সব থেকে নিচে কে আছে? আমাদের ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারেই কিন্তু আমাদের পুরো বায়ুমণ্ডলের যে ভর, তার 75% এখানেই নিযুক্ত। বোঝা গেল? তাহলে এবার আমাকে একটা কথা বলো, যে কথাটা কিন্তু অর্ধেক লোক না বুঝে মুখস্থ করে। কি? যে আমাদের ঘনত্বের ফর্মুলা কি? ঘনত্বের ফর্মুলা হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন। তাই তো? আয়তন মানে কতটা জায়গা দখল করে, আর ভর মানে তো বুঝতেই পারছো। ঠিক আছে? তাহলে আয়তন, ভর মানে পদার্থের পরিমাণ অ্যাকচুয়ালি। তো আয়তন তো আমার ফিক্স। ট্রোপোস্ফিয়ার মানে 0 থেকে 12 কিলোমিটার অব্দি। তাহলে আয়তন ফিক্স। এবার
আমাদের এই যে ভর, ভর যদি বৃদ্ধি পায় তাহলে কি আমাদের ঘনত্ব বৃদ্ধি পাবে? হ্যাঁ, বৃদ্ধি পাবে। কেন? কারণ আমাদের দেখো ভরটা ওইদিকে গুণে আছে, ঘনত্বটা আমাদের গুণের পার্টে রয়েছে। তাহলে যখনই দুজন একই পার্টে থাকে তার মানে কি তারা সমানুপাতিক। মানে একজন বাড়লে অন্যজন বাড়বে, এ যদি কমে যায় তাহলে ও কমে যাবে। ওকে। এবার তাহলে আমাদের যতগুলো বায়ুমণ্ডলের স্তর আছে তার মধ্যে ট্রোপোস্ফিয়ারেই কি সব থেকে বেশি ভর পাওয়া যায়? হ্যাঁ, প্রায় 75% ভরই পাওয়া যাচ্ছে। তাহলে যদি ট্রোপোস্ফিয়ারের ভর সব থেকে বেশি হয় তাহলে তার ঘনত্ব স্বাভাবিকভাবে সব থেকে বেশি হবে না? হ্যাঁ, তাই জন্যই কি এখানে ঘনত্ব এবং চাপ সর্বোচ্চ হয়। একইভাবে আমি যদি চাপের ফর্মুলা বলি, চাপের একটা ফর্মুলা হয় গো। চাপের ফর্মুলা কি? চাপের ফর্মুলা হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স, বা আমি এখানে কি বল লিখবো শুধুমাত্র, ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া মানে কি আমাদের ক্ষেত্রফল। এবার এই যে বল, তোমরা ক্লাস 9 এ পড়েছো বল মানে কি? বল মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মা, এফ ইজ ইকুয়াল টু এম এ, আর নিচে ক্ষেত্রফল মানে এ। তাহলে দেখো সেই একইভাবে কিন্তু আমাদের এখানে এম মানে কি? এম মানে আমাদের ভর, এবং চাপ দুজনেই কিন্তু আমাদের গুণের পার্টে রয়েছে। তার মানে কি? তার মানে আমি বলতে পারি যে এম মানে তো আমাদের ভর, তাহলে আমার যদি ভর বৃদ্ধি পায় তাহলে আমাদের চাপ বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু আমাদের ট্রোপোস্ফিয়ারে ভর সর্বাধিক, এই ট্রোপোস্ফিয়ার কিন্তু সেই স্তর বায়ুমণ্ডলের যেখানে ঘনত্ব এবং চাপ সর্বাধিক হবে। তাহলে প্রশ্ন যদি করে যে বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব এবং চাপ সর্বাধিক, তাহলে আমি কি বলবো? যে ট্রোপোস্ফিয়ারের ঘনত্ব বা ট্রোপোস্ফিয়ারের চাপ বায়ুমণ্ডলের মধ্যে সর্বাধিক, কারণ বায়ুমণ্ডলের ভরের অধিকাংশ প্রায় 75%ই ট্রোপোস্ফিয়ার স্তরেই নিযুক্ত। বোঝা গেল? আচ্ছা, এবার এই স্তরেই আমরা বসবাস করি, আমাদের মাথার উপরেই তো রয়েছে, ভূপৃষ্ঠতেই তো আমরা রয়েছি, তা ভূপৃষ্ঠ থেকেই তো শুরু হচ্ছে, 0 থেকে 12 কিলোমিটার অব্দি। তাহলে আমাদের মাথার উপরে কি রয়েছে? ট্রোপোস্ফিয়ারই রয়েছে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই স্তরেই বসবাস করি, এবং প্রপেলার বিমান সেগুলো কিন্তু এই স্তর থেকেই চলাচল করে। ঠিক আছে? এবার কিছু বিশেষ তথ্য দেখে নেওয়া যাক। দুটো জিনিস, একটা হচ্ছে ল্যাপস রেট। ল্যাপস রেট মানে কি? যে আমি যদি এখন ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ওঠা চালু করি তাহলে কি হবে? এবার আমাদের যে মানে ট্রোপোস্ফিয়ার, সেখানে আমরা এমনিই দেখেছি যে আমরা যত পাহাড়ি এলাকার দিকে উঠতে থাকি, মানে ওপরের দিকে উঠতে থাকি, তত ঠান্ডা বেড়ে যায়। তার মানে কি ট্রোপোস্ফিয়ার স্তরে আমরা নিজেরাই জানি যে যত আমি ওপরের দিকে উঠবো তত কি আমাদের উষ্ণতা হ্রাস পাবে। তাহলে এখানে কি হয় যে উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে প্রতি 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার উচ্চতা বৃদ্ধি পাওয়াতে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। অর্থাৎ ধরো তোমার 0 কিলোমিটার যে আমাদের ভূপৃষ্ঠ, সেখানে তাপমাত্রাটা 30 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ধরে নাও কথার কথা। তাহলে যেই তুমি 1 কিলোমিটার উপরে উঠবা তাহলে ওই তাপমাত্রাটা কিন্তু প্রায় 6.5 কমে যাবে। তার মানে কত হবে? তাহলে কিন্তু আমাদের 23.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। আবার 1 কিলোমিটার উঠবো তাহলে কি আবার 6.5 কমে যাবে। তাহলে এরকম ভাবে কিন্তু কমতে থাকবে। তার মানে আমি যত ওপরের দিকে 1 কিলোমিটার করে উঠবো তত কিন্তু প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকবে। অবভিয়াসলি এই মানটা একদম হার্ড অ্যান্ড ফাস্ট নয় যে আমার এটা এখানে যা বলছি এক্স্যাক্টলি 6.5 করেই কমবে, একটু কমও হতে পারে একটু বেশিও হতে পারে, এটা একটা অ্যাভারেজ মান। বোঝা গেল? তাহলে আমাদের ট্রোপোস্ফিয়ারের উষ্ণতার পরিসর মানে কত থেকে কত তাপমাত্রা প্রায় হতে পারে? আমাদের কিন্তু 15 ডিগ্রি থেকে শুরু করে -56 ডিগ্রি সেলসিয়াস অব্দি তাপমাত্রা যেতে পারে। -56 ডিগ্রি তাপমাত্রা আমি কোথায় পাবো? একদম ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরে, মানে ট্রোপোস্ফিয়ারের একদম শেষ স্তরে। ঠিক আছে? বা শেষ অংশে লিখি তাহলে সেটা ভালো হবে। তাহলে ট্রোপোস্ফিয়ারের একদম শেষ অংশে কিন্তু আমাদের -56 ডিগ্রি সেলসিয়াস তাপ পাবো। শেষ অংশে। কার শেষ অংশে? আমরা কিন্তু এখন ট্রোপোস্ফিয়ারের কথা পড়ছি। ঠিক আছে? এইবার এই যে শেষ অংশের কথা বললাম, সেখানেই কিন্তু একটা ভাইটাল জিনিস চলে আসছে যেটা হচ্ছে ট্রোপোপজ। আচ্ছা, ভিডিওটা পজ করো তো। ব্যাক করেছো? কি হলো পজ করলে? আমার কথা থেমে গেল। মানে যখন আমরা পজ করি তখন কি হয়? কোনো কিছু থেমে যায়। তাহলে এই চ্যাপ্টারে যখন আমরা এরকম পড়বো না ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, তাহলে পজ মানে কি? কে থেমে যাবে? এখানেও কেউ নিশ্চয়ই থামবে। আমাদের উষ্ণতা থেমে যাবে বা উষ্ণতা স্থির থাকবে। অর্থাৎ এই যে বলছিলাম যে 1 কিলোমিটার করে আমি যত উপরের দিকে উঠবো তত 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমবে। কোথাও দেখবো বাড়বে। কিন্তু প্রত্যেকটা স্তরের একদম শেষ সীমায় গিয়ে কিছুটা অংশে এই উষ্ণতার পরিবর্তন আর ঘটে না। মানে তখন যদি তুমি ওপরেও ওঠো তাও আর উষ্ণতার পরিবর্তন ঘটবে না। -56 ডিগ্রি সেলসিয়াস -56 ডিগ্রি সেলসিয়াসই হয়ে থাকবে। আর তাপমাত্রা কমবেও না বাড়বেও না। তাহলে কিছুটা অংশে আমাদের উষ্ণতা কিন্তু স্থির হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায় বা ফিক্সড হয়ে যায়। ওই অংশটাকে আমরা নাম দিই আগের স্তরের নামের সাথে পজ বলে। তাহলে আগের স্তরটা কি? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উপরে কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ারের শেষ স্তর এবং স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু, তাদের মাঝখানের যে স্তর মানে শেষ অংশ, সেই শেষ অংশের নামটা কি হবে? ট্রোপোপজ। তাহলে নামটা কি হলো? ট্রোপোপজ। বোঝা গেল?
তার মানে আমি যদি ওই ছবিটায় চলে যাই, তাহলে এই যে আমাদের এখানে ট্রোপোস্ফিয়ার, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে আমাদের এই যে মাঝখানের যে কানেকশন লাইন, সংযোগস্থল, এই সংযোগস্থলকে আমরা কি বলবো? আগের নামে ট্রোপো এবং পজ। তাহলে এই জায়গাটাকে আমি কি বলবো? ট্রোপোপজ। এবং এই জায়গায় কি হবে? আমাদের উষ্ণতার পরিবর্তন কিন্তু আর হবে না উচ্চতার পরিবর্তনে। বোঝা গেল? তাহলে আশা করি বোঝা যাচ্ছে। তাহলে আমি এখানে কি বলবো? যে আমাদের 12 কিলোমিটার উচ্চতায়, মানে একদম শেষ স্তরে, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থল। এখানে উষ্ণতা স্থির থাকে, যে উষ্ণতাটা প্রায় -56°C কিন্তু পৌঁছে যায়। ঠিক আছে? তাহলে কতটা তাপমাত্রা কম ভাবো, তুমি বাঁচতে পারবে ওখানে? পারবে না। যদি 0 ডিগ্রি তাপমাত্রা হয়, তাহলেই তুমি একদম পুরো শেষ প্রায়। তো একে বলা হয় স্তব্ধ স্তর। স্তব্ধ কেন বলা হয়? কারণ এটি কিন্তু বায়ু চলাচল রোধ করে দেয়। এবার তাহলে নেক্সট স্তরে চলে যাওয়া যাক। নেক্সট আমাদের তাহলে কি আসছে? নেক্সট আসছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এবার স্ট্র্যাটোস্ফিয়ার তাহলে কি? ট্রোপোস্ফিয়ারের পরের স্তর। এবার এর বিস্তৃতি কত ছিল? এর বিস্তার ছিল আমাদের 12 থেকে 45 কিলোমিটার অব্দি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কোনো ধূলিকণা বা জলীয় বাষ্প থাকে না। এই ধূলিকণা বা জলীয় বাষ্প যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের মেঘ তৈরি হবে না। মেঘ না তৈরি হলে কি হবে? আমাদের ঝড় বৃষ্টি হবে না। বোঝা গেল? তাই একে কিন্তু আমরা শান্ত মণ্ডল বলি। তাহলে এই যে স্ট্র্যাটো, স্ট্র্যাটো কথার অর্থ কি? স্ট্র্যাটো কথার অর্থই হচ্ছে আমাদের শান্ত। তাহলে স্ট্র্যাটো কথার অর্থ হচ্ছে আমাদের শান্ত, এবং স্ফিয়ার মানে তো আমাদের মণ্ডল। তাহলে এর নামটা কি হয়ে গেল? শান্ত মণ্ডল। বোঝা গেল? জেট প্লেন গুলো কিন্তু এই স্তর দিয়েই যাতায়াত করে। কেন? কারণ এখানে আমাদের কি এরকম কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, এটা শান্ত থাকে। তাই কিন্তু আমাদের জেট প্লেন গুলো যেহেতু খুব দ্রুত বেগে যায়, তাই তারা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে নির্বাচন করে নিজের যাত্রাপথের জন্য। ঠিক আছে? এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। আমি কি বলছিলাম? যে ট্রোপোস্ফিয়ারে আমি যত উপরের দিকে যাব, তত কিন্তু আমাদের উষ্ণতা হ্রাস পায়। কিন্তু আমি এখন স্ট্র্যাটোস্ফিয়ারে বলছি যে যত আমার উচ্চতা বৃদ্ধি পাবে, তত কিন্তু আমাদের উষ্ণতা আমাদের বৃদ্ধি পাবে। যত উপরের দিকে যাব, তত আমাদের গরম হতে শুরু করবে তাপমাত্রা। বোঝা গেল? আর আমাদের ট্রোপোস্ফিয়ারে কি হচ্ছিল? ট্রোপোস্ফিয়ারে আমরা বলছিলাম যে আমাদের উচ্চতা যদি বৃদ্ধি পায়, তাহলে উষ্ণতা কিন্তু আমাদের হ্রাস পাবে। ঠিক আছে? দুটোর মধ্যে কিন্তু ফারাক হ্যায়। ঠিক আছে? কমতে কমতে -56 হয়ে যাচ্ছিল। এবার আমরা দেখবো -56 হতে হতে একদম শেষে গিয়ে আমাদের আবার তাপমাত্রাটা গরম হতে শুরু করবে। মানে ওটা কিন্তু প্রায় 0°C নেমে আসবে। -56 বড় না 0 বড়? 0 বড়। ঠিক আছে? ওকে। তাহলে এবার আমরা আসছি ওজোনোস্ফিয়ার এবং স্ট্র্যাটোপজে। ঠিক আছে? আগে আমরা স্ট্র্যাটোপজটা বলে নিই। স্ট্র্যাটোপজ তাহলে কি হবে? প্রথমে আমরা বলছিলাম যে আমাদের প্রথমে থাকে ট্রোপোস্ফিয়ার, তারপর থাকে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে যখন আমি বলছিলাম যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থল, সেই জায়গাটার নাম কি বলছিলাম? আমাদের ট্রোপোপজ। তাহলে এবার স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কে আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে থাকবে তাহলে আমাদের মেসোস্ফিয়ার। তাহলে এই যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সংযোগস্থল, এর নামটা কি বলবো? নিচে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে নামটা কি হবে? স্ট্র্যাটোপজ। পজ মানে কি হবে? আবার আমাদের উষ্ণতার পরিবর্তন থেমে যাবে। তাহলে উষ্ণতার পরিবর্তন হবে না। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থল, যেখানে আমাদের উষ্ণতার পরিবর্তন হয় না, প্রায় 0°C থাকে, সেই স্তরকে আমরা বলি কি? স্ট্র্যাটোপজ। বোঝা গেল? আচ্ছা, এবার আসছি ওজোনোস্ফিয়ার। তাহলে ওজোনোস্ফিয়ার জিনিসটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে আহ, স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু আমাদের ওজোন স্তর অবস্থিত। তাহলে কি বলা হচ্ছে? যে স্ট্র্যাটোস্ফিয়ারের প্রায় 16 থেকে 30 কিলোমিটার অবধি, ঠিক আছে, তার মধ্যে কিন্তু আমাদের ওজোন স্তর থাকে। তাহলে এই যে ওজোন স্তরের উপস্থিতি, এই কারণে আমরা স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলি? ওজোনোস্ফিয়ার বলি। বা আমরা বলতে পারি যে স্ট্র্যাটোস্ফিয়ারের 16 থেকে 30 কিলোমিটার অবধি স্তরটাকে আমরা স্পেসিফিক্যালি ওজোনোস্ফিয়ার বলে থাকি। বোঝা গেল? তাহলে এর ভূমিকাটা কি? আমাদেরকে প্রশ্ন করে যে স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্ব কি? স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্ব হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ারেই আমাদের ওজোন স্তর রয়েছে, যে কিন্তু আমাদের সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের বলতে পারে এরকম যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের গুরুত্ব কি? তখন কিন্তু এটাই বলতে হবে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে থাকে আমাদের ওজোন স্তর। কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারের 16 থেকে 30 কিলোমিটার অব্দি উচ্চতায়। এবং এই ওজোন স্তর কিন্তু সূর্যের বিভিন্ন ক্ষতিকারক ইউভি রশ্মি তাকে শোষণ করে আমাদের পৃথিবীকে রক্ষা করে। বোঝা গেল? ওকে। এবার আসছি আমাদের মেসোস্ফিয়ারে। একটা কথা মাথায় রাখবে, মেসো না আমাদের খুব ঠান্ডা মানুষ। আমার মেসো খুবই শান্ত মানুষ, ঠান্ডা মানুষ। ঠিক আছে? তাহলে এই যে মেসো, এই মেসো কথার অর্থ কি? মেসো কথার অর্থ হচ্ছে আমাদের মধ্যভাগ। মেসো কথার অর্থ কি? আমাদের মধ্যভাগ। কেন মধ্যভাগ বলা হচ্ছে? কারণ ভাবো, আমি ওই ছবিটা আবার বের করি। ছবিটাতে আমার বলছি প্রথম দুটো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, শেষের দুটো এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে মাঝখানে আমাদের মেসো পড়ে যাচ্ছে না? তাহলে মাঝখানে কিন্তু আমাদের মেসো পড়ছে। তাহলে যেহেতু আমাদের মেসো মাঝখানে পড়ছে, তাই মেসোস্ফিয়ারকে আমরা কি বলি? মধ্যমণ্ডল বলি। বোঝা গেল? তাহলে মধ্যমণ্ডল বলার কারণ, কারণ ও কিন্তু একদম মাঝামাঝিতে এসে পড়ে। বোঝা গেল? এবং আমি একটা কথা কি বলছি, যে আমার মেসো কিন্তু ঠান্ডা মানুষ, এটা কিন্তু মাথায় রাখবে। আমার মেসো খুব ঠান্ডা মানুষ, একদম কুল মানুষ। ঠিক আছে? তাহলে আমাদের মেসো কি হবে? মেসো কিন্তু শীতলতম স্তর আমাদের বায়ুমণ্ডলের। আমার মেসো সব থেকে ঠান্ডা মানুষ। ঠিক আছে? তাই আমার মেসোস্ফিয়ার কি? শীতলতম স্তর বায়ুমণ্ডলের।
এবার আমার মেসো যেমন ঠান্ডা মানুষ, তেমনি আমার মেসো কিন্তু আমাকে প্রোটেক্ট করে। কি করে? আমাদের যে মেসোস্ফিয়ার সে কিন্তু আমাদেরকে উল্কাপাতের হাত থেকে রক্ষা করে। তাহলে ওই যে উল্কাপাত এসে আমি বলছিলাম যে বায়ুমণ্ডলে এসেই ছাই হয়ে যায়, ধ্বংস হয়ে। তাহলে এটা কে করে? এটা কিন্তু মূলত আমাদের মেসোস্ফিয়ার করে। তাহলে মহাকাশ থেকে আগত যে উল্কাপিন্ডগুলো, সেই উল্কাপিন্ডগুলো এই স্তরে এসে বায়ুর ঘর্ষণে পুরো ছাই হয়ে যায়। ফলে পৃথিবী কিন্তু রক্ষা পায়। বোঝা গেল? এবার যদি আমি বলি যে মেসোপজ কি? তাহলে আবার ভাববো যে মেসোস্ফিয়ারের উপরে কে আছে? মেসোস্ফিয়ারের উপরে আছে থার্মোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সংযোগস্থল, যেখানে আমাদের কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটবে না উচ্চতা বৃদ্ধিতে, তাকেই আমরা বলবো মেসোপজ। বোঝা গেল? যখনই আমি দেখবো যে কোনো একটা পজ বলছে, তাহলে আমি যার নামে আছে তার ওপরের জনের কথা ভাববো। তাহলে তাদের মধ্যবর্তী স্তর হচ্ছে আমাদের, মানে সংযোগস্থল হচ্ছে আমাদের সেই পজ। যেরকম এখানে বলছে মেসোপজ, তাহলে ভাববো মেসোস্ফিয়ারের উপরে কে আছে? তাহলে মেসোস্ফিয়ারের উপরে আছে থার্মোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের সংযোগস্থল, যেখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার পরিবর্তন ঘটবে না, তাকে আমরা বলবো মেসোপজ। প্রত্যেকটা স্তরের যে সংযোগস্থল, এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাই তাকে আমরা পজ অঞ্চল বলি। বোঝা গেল? ওকে। এবার তাহলে তারপরের স্তরটা কি? আমাদের থার্মোস্ফিয়ার। ঠিক আছে? থার্মোস্ফিয়ারে কি হয়? মহাজাগতিক রশ্মির প্রভাবে এখানকার উষ্ণতা খুব দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে? প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস অব্দি কিন্তু আমাদের তাপমাত্রা চলে যায়। তাই একে আমরা কি বলে থাকি? তাপমণ্ডল বলে থাকি। থার্মো মানে আমাদের তাপ, স্ফিয়ার মানে আমাদের মণ্ডল। ঠিক আছে? এর বিস্তার আমাদের 85 থেকে 500 কিলোমিটার অব্দি। ঠিক আছে? বাতাস এখানে প্রায় নেই, তাই আকাশ কি কালো দেখায়। তাহলে আমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে বায়ুমণ্ডলের কোন স্তরের আকাশ কালো দেখায়, কেন দেখায়? কারণ কারণটা কি? যে ওখানে বাতাস নেই, বাতাস অনুপস্থিত। ঠিক আছে? এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস, আয়োনোস্ফিয়ার। যেরকম আমাদের ওজোনোস্ফিয়ার কাকে বলতাম? ওজোনোস্ফিয়ারের উপস্থিতি ছিল আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে। সেরকম আয়োনোস্ফিয়ারের উপস্থিতি আমাদের থার্মোস্ফিয়ারে। ঠিক আছে? এই যে থার্মোস্ফিয়ার, সেই স্তরে গ্যাসীয় অণুগুলো আয়নিত অবস্থায় থাকে। কেন? কারণ আমাদের যে বিভিন্ন মহাজাগতিক রশ্মিগুলো আছে, তাদের প্রভাবে কি হয়? আমাদের গ্যাসীয় অণুগুলো আয়নিত হয়ে যায়। তাহলে এই যে স্টেটটা আয়নোস্ফিয়ার, এই আয়নোস্ফিয়ার স্তর থেকে কিন্তু আমাদের রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। হলে কি হয়? পৃথিবীতে আবার আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, সেটা সম্পন্ন হতে পারে। বোঝা গেল? এছাড়াও কিন্তু আমরা যে মেরুজ্যোতি বা অরোরা দেখতে পাই, যেটা আমাদের ডান দিকে ছবিতে দেওয়া আছে, এই অরোরা কিন্তু আমাদের আয়নোস্ফিয়ার অঞ্চলেই দেখতে পাই আমরা। এবার পরীক্ষায় প্রশ্ন দেয় যে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? তোমরা আয়নোস্ফিয়ার উত্তর দিতে পারো, অথবা তোমরা থার্মোস্ফিয়ার উত্তর দিতে পারো, অথবা স্পেসিফিক্যালি তোমরা একদম ভালো করে উত্তর দিতে পারো যে থার্মোস্ফিয়ার স্তরের অন্তর্গত আয়নোস্ফিয়ার অংশে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়। এটা হচ্ছে দ্য বেস্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে যদি এমসিকিউ থাকে তখন কিন্তু আয়নোস্ফিয়ারও থাকতে পারে, তখন কিন্তু থার্মোস্ফিয়ারও থাকতে পারে। আর যদি এসএ কিউ দেয়, তাহলে বেস্ট অ্যান্সার কি? থার্মোস্ফিয়ার স্তরের অন্তর্গত আয়নোস্ফিয়ার অংশ। বোঝা গেল? ওকে। লাস্ট স্তর আমাদের কি? লাস্ট আমাদের হচ্ছে এক্সোস্ফিয়ার। এবার এর বিস্তৃতি কত? এর বিস্তৃতি আমাদের 500 থেকে শুরু করে শেষ অবধি, মানে প্রায় 10,000 কিলোমিটার অবধি। এখানে একটা প্রায় বলে দেবে, সব থেকে বেস্ট হয়। ঠিক আছে? এর উষ্ণতা কি? 1200 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। ঠিক আছে? এখানে মূলত আমাদের কোন কোন গ্যাস পাওয়া যায়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস পাওয়া যায়। এই কোশ্চেনটা কিন্তু প্রায় দেয় যে আমাদের এক্সোস্ফিয়ারে কোন গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম। এবার এর গুরুত্ব কি? এক্সোস্ফিয়ারে কিন্তু আমাদের কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশন, সেগুলো অবস্থিত হয়। এবার দুটো প্রশ্ন করা যাক। প্রথম প্রশ্ন আমাকে বলছে উচ্চতার সাথে উষ্ণতার কিরকম তারতম্য ঘটে। তাহলে আমরা বলবো যে কোন স্তরে কি হয়। তাহলে আমরা দেখছিলাম, আচ্ছা ওই যে একটা সেই বলেছিলাম না যে টেবিলে পরে বলবো, এই যে সেটা আমাদের ক্ষুব্ধ মণ্ডল বা ট্রোপোস্ফিয়ারে কি হয়? আমাদের যত উচ্চতা বৃদ্ধি পায় তত আমাদের উষ্ণতা হ্রাস পায়, মানে উষ্ণতা কমতে থাকে। যত 1 ডিগ্রি করে উঠবো উপরে, ট্রোপোস্ফিয়ারে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে তত কমতে থাকে। ঠিক আছে? শান্ত মণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উল্টো হয়, ওখানে কিন্তু বৃদ্ধি পায়। আবার মেসোস্ফিয়ারে আমাদের হ্রাস পায়, থার্মোস্ফিয়ারে আমাদের আবার দ্রুত বৃদ্ধি পায়। এক্সোস্ফিয়ারে আমাদের বৃদ্ধি পায় পেতে পেতে 1200 ডিগ্রিও ক্রস করে যায়। আচ্ছা, তারপর আমাদের ওই কোশ্চেনটায় আসি। তাহলে আমি বলবো যে ট্রোপোস্ফিয়ারে কি হয়? প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে আমাদের হ্রাস পায়। উচ্চতা যত বৃদ্ধি পায় উষ্ণতা এত হারে হ্রাস পেতে থাকে। মেসোস্ফিয়ারেও সেম, যত উচ্চতা বৃদ্ধি পাবে তত কি আমাদের উষ্ণতা হ্রাস পাবে, এবং এটা কিন্তু আমাদের শীতলতম স্তর। ঠিক আছে? উষ্ণতা কমতে কমতে মেসোস্ফিয়ারে গিয়ে সব থেকে ঠান্ডা স্তর পাওয়া যায়। বোঝা গেল? স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। থার্মোস্ফিয়ারে কি হয়? থার্মোস্ফিয়ারে বিভিন্ন যে কসমিক রশ্মিগুলো আছে, তার প্রভাবে উষ্ণতা দ্রুত বাড়তে থাকে, বাড়তে বাড়তে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, যেটা কিন্তু তার পরবর্তী স্তর, যেটা আমাদের কি এক্সোস্ফিয়ার, সেখানে 1200 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায়। তাহলে এখানে কিন্তু তোমরা এক্সোস্ফিয়ারের কথাও লিখতে পারো, যেখানে লিখতে পারো যে এক্সোস্ফিয়ারে কিন্তু আমাদের 1200 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতাও ক্রস করে যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন। এবার প্রশ্নটা হচ্ছে উচ্চতার সঙ্গে বায়ুর চাপের পার্থক্য বা চাপের বিভিন্নতা। দেখো ব্যাপারটা হচ্ছে যে যত আমি ওপরের দিকে উঠবো তত আমার কি হবে?
যত আমি বলছি যে আমি বায়ুমণ্ডলে, এটা আমাদের ভূপৃষ্ঠ, এবার ভূপৃষ্ঠ থেকে আমি ওপরের দিকে উঠছি, যত আমি উচ্চতা বৃদ্ধি করব, উচ্চতা যত বৃদ্ধি হবে তত কি হবে, আমাদের বায়ুর পরিমাণ কমে যাবে না, বা বায়ুর ভরের পরিমাণ কমে যাবে না? বায়ুর ভরের পরিমাণ সেটা কমতে থাকবে না। কারণ আমি কি বলেছি যে সব থেকে নিচে ট্রোপোস্ফিয়ারে সেখানে আমাদের প্রায় 75% ভর আছে। যত উপরের দিকে উঠবো তত তো ভর কমতে থাকবে। কারণ যাদের ভর বেশি তাদেরকে তো পৃথিবী নিজের দিকে টানতে শুরু করবে, তাহলে বেশিরভাগ ভরটা তো পৃথিবী নিজের দিকে টেনে রাখবে। তাই জন্যই তো ট্রোপোস্ফিয়ারে সব থেকে বেশি ভর রয়েছে, তাই তো? তো যত উপরের দিকে উঠবো ভর কমবে। আর ভর কমলে কি হয়, কমবে বলেছি? আমি বলেছি যে ভর এবং চাপ পরস্পর সমানুপাতিক, তাহলে আমাদের চাপ কিন্তু কমে যাবে। তাহলে আমি যত ওপরের দিকে উঠবো মানে উচ্চতা বৃদ্ধি করব, তত চাপ সর্বদা কমবে। তাহলে নিম্ন স্তরে 1 কিলোমিটার উচ্চতা যদি আমাদের বৃদ্ধি হয়, তখন 8.59 mmHg চাপ কমতে থাকে। যদি আমরা তাপমাত্রা বলি তাহলে কিন্তু 6.5 ডিগ্রি সেলসিয়াস, আর যদি আমরা চাপের কথা বলি তাহলে কিন্তু সেটা 8.59 মিলিমিটার Hg চাপ। ঠিক আছে? এবার আসলে আমাদের কারণ, কারণটা কি? অভিকর্ষের টানে ভারী গ্যাসগুলো নিচের দিকে থাকে, তাই ভূপৃষ্ঠে ঘনত্ব ও চাপ বেশি থাকে, ভরটা বেশি থাকে তাই জন্য। আর হালকা গ্যাস কি, কেবলমাত্র হালকা গ্যাস, তারা কি হয়, ঘনত্ব যেহেতু তাদের যেহেতু ভরটা কম, তাই তারা কি ওপরের দিকে থাকে, তাই সেখানে কিন্তু আমাদের ঘনত্ব এবং চাপ কম হয়। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস কেমন লাগলো, বুঝতে পেরেছো সমস্ত কিছু? এটা আমাদের ফার্স্ট পোর্শন, যে পোর্শনটা আমরা কভার করলাম। এরপর আরো দুটো পোর্শন আছে। একটা পোর্শনে আমরা আমাদের গ্রিন হাউস গ্যাস, ওজোন স্তর, এই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়বো। আর একটা পোর্শনে, ওখানে একবার আমরা বিশ্ব উষ্ণায়ন টিশ্ব উষ্ণায়ন নিয়ে পড়বো, আমি সব এক্সপ্লেন করছি না। আর একটা সেশন থাকবে, তাতে কি পড়বো, আমরা বিভিন্ন জ্বালানি নিয়ে পড়বো, তার বিকল্প জ্বালানি কি হতে পারে সেগুলো পড়বো, কি করে আমরা স্থিতিশীল উন্নয়ন করবো সেগুলো পড়বো। বোঝা গেল? তাহলে এটা কিন্তু থাকবে আমাদের রোড ম্যাপ। পুরো সিলেবাস কভার করবো আমি, ভালো করে কভার করবো। যদি ভালো করে এগুলো ফলো করতে থাকো, মাধ্যমিক 2027-এ এত ভালো স্কোর করবে যে সেটা হয়তো, যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদের জন্য বলছি, যে যে স্কোরটা করবে সেই স্কোরটা হয়তো নিজেও এক্সপেক্ট করতে পারবে না, যে এতটা স্কোর আমি কি করে ফেললাম। কারণ একটা পিছিয়ে পড়া স্টুডেন্টকে আর কিছুই করতে হয় না, শুধুমাত্র নিজের জীবনে ডিসিপ্লিন আনতে হয়। মাধ্যমিকের পরীক্ষাটা না খুবই ছোট পরীক্ষা, তাদের প্রশ্ন খুব সোজা, সিলেবাস একটুখানি, তোমরা জানো যে কোথা থেকে প্রশ্ন আসবে, টেক্সট বুক থেকেই কোয়েশ্চেন আসবে, বাইরে থেকে কিছু আসবে না। তো চাপ কিসের? ভালো করে যদি একটা টিচার পড়িয়ে দেয়, যেখান থেকেই পড়ছো, যার কাছ থেকেই পড়ছো, সেই টিচার যদি ভালো করে পড়িয়ে দেয়, তুমি যদি ভালো করে টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়ো, কেউ তোমাকে আটকাতে পারবে না একটা ভালো নাম্বার পাওয়ার থেকে। আর আমি মনে করি যে নিজের জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য একটু সিরিয়াস হওয়া উচিত। কারণ তোমরা এখন খুব ছোট নই, একটু বড় হয়েছো। জানি এখনো একটু ছোট আছো, তবে যথেষ্ট বড় হয়ে গেছো এটা বোঝার জন্য যে সামনের বছর আমার জীবনের প্রথম বড় পরীক্ষা। আর সেটায় হয়তো আমার নিজের তরফ থেকে নিজের বেস্ট দেওয়া উচিত, যাতে আমি বুঝতে পারি যে আমার পোটেনশিয়াল কতটা। কারণ এমনিও মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমরা এরপরে নিজেদের সাবজেক্টও চুজ করবে, বা নিজেদের ইন্টারেস্টও কিছুটা ফাইন্ড আউট করতে পারবে এই বছর তোমরা কিরকম পড়াশোনা করছো তার উপর ভিত্তি করে। আর যারা এখনো অবধি পড়াশোনায় ভালো, তাদের জন্য তো কোনো কথাই নেই, তারা ভালো করে এই সিরিজগুলো যদি ফলো করো, তো তোমরা যে পজিশনে আছো তার থেকে আরো ভালো পজিশনে যাবে। তো এটুকুই বলবো যে সবাই ভালো করে পড়াশোনা করো, সিরিজটাকে ফলো করো, ভিডিওস রেগুলারলি আসবে, সপ্তাহে 2-3টে করে আসতে থাকবে, জীবন বিজ্ঞানটাও আসবে, ধীরে ধীরে সব আসবে। তো অপেক্ষা করো। আজকের জন্য এটুকুই, নেক্সট কোনো সেশনে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আবার পরের ক্লাসে দেখা হবে। আশা করি সবাই আবার পরের ক্লাসে আসবে। তো টাটা।